আমেরিকার স্বপ্নের রাজ্য ক্যালিফোর্নিয়া, হলিউডের জাদু, সিলিকন ভ্যালির প্রযুক্তি, প্রশান্ত মহাসাগরের হাতছানি সবকিছু মিলিয়ে এ যেন স্বপ্নের ভূমি। কিন্তু সেই স্বপ্নের বুকে এখন নেমে আসতে চলেছে ভয়াল এক দুঃস্বপ্ন। গোয়েন্দা সূত্রে খবর, সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে ইরান। লক্ষ্য ক্যালিফোর্নিয়া। অস্ত্র শক্তিশালী ক্ষেপণাস্ত্র। নির্দেশদাতা মোজতবা খামেনি। হোয়াইট হাউসের পরিস্থিতি কক্ষে তখন তীব্র আলোচনা চলছে। ডোনাল্ড ট্রাম্পের মুখ শুকনো, তার সামনে গোয়েন্দা রিপোর্টের প্রথম পাতায় বড় অক্ষরে লেখা, ইরানের নতুন হুমকি, ক্যালিফোর্নিয়া টার্গেটেড। ট্রাম্প চিৎকার করে বললেন, ওরা কি পাগল হয়ে গেছে? আমেরিকার বুকে হামলা? কিন্তু পাগল তো কেউ নয়, অত্যন্ত সুচিন্তিত পরিকল্পনা। আর এই পরিকল্পনার নেপথ্যে আছেন তিনি, মোজতবা খামেনি, ইরানের সর্বোচ্চ নেতার পুত্র, ছায়াযুদ্ধের অদৃশ্য সেনাপতি, যার সামনে আজ যেন অসহায় আত্মসমর্পণের পথে ট্রাম্প প্রশাসন। ইরানের সঙ্গে যুদ্ধের 12 দিন পেরিয়েছে। এই 12 দিনে কি হয়েছে? মার্কিন অর্থনীতি কেঁপে উঠেছে, বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে গিয়ে ফুরিয়ে এসেছে ইন্টারসেপ্টর মিসাইল। যে টমাহক মিসাইল একসময় ইরান ও আফগানিস্তানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, আজ সেই মিসাইলের ভান্ডার শূন্য হওয়ার পথে। উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে গোলাবারুদের পরিমাণ দিন দিন কমছে। সৌদি আরব, কাতার, বাহরাইন সব জায়গায় একই অবস্থা, অস্ত্র ভান্ডার ফাঁকা। অথচ ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি থামছেই না। প্রতিদিন নতুন নতুন ড্রোন, নতুন নতুন মিসাইল। ইরানের সাম্প্রতিক প্রতিশোধমূলক হামলায় ইতিমধ্যে অন্তত 7 জন মার্কিন সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরো অনেকে। ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকার 17টি গুরুত্বপূর্ণ স্থাপনা। মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষক ডেভিড ম্যাকিনজি এক গোপন প্রতিবেদনে লিখেছেন, এভাবে চলতে থাকলে আগামী 1 মাসের মধ্যে উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর যুদ্ধ ক্ষমতা শূন্যের কোঠায় নেমে আসবে। ইরানের সঙ্গে টেকসই যুদ্ধ চালানোর সামর্থ্য আমাদের নেই। যুদ্ধের 8ম দিনে ট্রাম্প আরেকবার যুদ্ধবিরতি চেয়েছিলেন। মার্কিন মুখপাত্রদের দিয়ে তিনি জানিয়েছিলেন, ইরানের সঙ্গে আলোচনায় বসতে চায় আমেরিকা, কিন্তু ইরান তখন রাজি হয়নি। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেকারচি সরাসরি জানিয়ে দিয়েছিলেন, যে দেশ আমাদের সেনাপতি কাশেম সোলেমানিকে হত্যা করেছে, সেই দেশের সঙ্গে আলোচনা। প্রথমে ওই অপরাধের জবাব দাও। ট্রাম্পের প্রস্তাব নাকচ করে দেওয়ার পরে ইরান হামলা আরো জোরদার করে। ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে, সিরিয়ার আল তানফ ঘাঁটিতে, এমনকি ইসরায়েলের গোয়েন্দা কার্যালয়েও হামলা চালায় ইরানি বাহিনী। ইসরায়েলের গুরুত্বপূর্ণ কয়েকটি ভবন ধ্বংস হয়ে যায়। ট্রাম্প তখন বুঝতে পারেন, এই যুদ্ধ সহজে থামবে না। পরিস্থিতি ঘোলাটে হতে দেখে মধ্যস্থতায় নামেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি তেহরানে যান, মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে ইরান যুদ্ধবিরতির জন্য কয়েকটি শর্ত দেয়। শর্তগুলো এমন যে ট্রাম্প তা মেনে নিলে আমেরিকার মধ্যপ্রাচ্য নীতি পুরোপুরি বদলে যাবে, আর না মানলে তাহলে ক্যালিফোর্নিয়ায় হামলা। শর্তগুলো কি কি? গোয়েন্দা সূত্রে জানা গেছে, ইরানের প্রধান শর্ত, প্রথম, উপসাগরীয় অঞ্চল থেকে আমেরিকাকে সম্পূর্ণরূপে সরে যেতে হবে। দ্বিতীয়, ইরানের উপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তৃতীয়, কাশেম সোলেমানি হত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। চতুর্থ, ইসরায়েলকে আর কখনো ইরানের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। ট্রাম্প এই শর্তগুলো পরে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি তার উপদেষ্টাদের বলেন, আমি যদি এই শর্ত মেনে নেই, তাহলে আমেরিকার ইতিহাসে আমি সবচেয়ে বড় ব্যর্থ প্রেসিডেন্ট হব। কিন্তু বাস্তবতা হলো, তার হাতে আর অস্ত্র নেই, সৈন্য নেই, মিত্ররা দূরে সরে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে নিজেদের বাহিনী গুটিয়ে নিচ্ছে আমেরিকা। সিরিয়া থেকে ইতিমধ্যে সৈন্য প্রত্যাহার শুরু হয়েছে। ইরাকে মার্কিন দূতাবাসের কর্মী সংখ্যা কমিয়ে আনা হয়েছে। সৌদি আরবের রাজপ্রাসাদে বসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী যখন আরব নেতাদের আশ্বস্ত করছিলেন, তখন সেখানেও ইরানের ড্রোনের ছায়া। আরব নেতারা এখন ইরানের সঙ্গে সমঝোতার পথ খুঁজছেন। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গোপনে তেহরানে বার্তা পাঠিয়েছেন, আমরা এই যুদ্ধে নেই, আমেরিকা চাইলে যুদ্ধ করুক, আমরা নিরপেক্ষ। সংযুক্ত আরব আমিরাতও একই পথে হাঁটছে। কাতার তো আছে ইরানের পাশে। ট্রাম্পের সবচেয়ে বড় মিত্ররা যখন তাকে ছেড়ে যাচ্ছে, তখন তার সামনে একটাই পথ খোলা, ইরানের শর্ত মেনে নেওয়া। কিন্তু ট্রাম্প কি সেটা করতে পারেন? তার রাজনৈতিক ভবিষ্যৎ, তার অহংকার আর আমেরিকার ফার্স্ট নীতি সবকিছুই ঝুলছে এই সিদ্ধান্তের ওপর। প্রশ্ন হলো, ইরান কি সত্যিই আমেরিকার মূল ভূখণ্ডে হামলা চালাতে সক্ষম? সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানের তৈরি করা খোরামশাহ ও সাজ্জিল ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 2000 থেকে 2500 কিলোমিটার। এই পাল্লায় পৌঁছানো সম্ভব নয় আমেরিকা পর্যন্ত। কিন্তু ইরান যদি মেক্সিকো বা কানাডা থেকে উৎক্ষেপণ করে, নাকি ইরানের মিত্র ভেনেজুয়েলা থেকে, অথবা সমুদ্রের বুকে গোপন ভাসমান প্ল্যাটফর্ম থেকে? গত কয়েক বছর ধরে ইরান তার ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামে বিপ্লব ঘটিয়েছে। আজকের ইরান শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই। তাদের ড্রোন পৌঁছে গেছে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে, তাদের প্রযুক্তি পৌঁছে গেছে বলিভিয়ার পাহাড়ে, ভেনেজুয়েলার জঙ্গলে, উত্তর কোরিয়ার কারখানায়।
তাহলে ক্যালিফোর্নিয়ায় পৌঁছানো কি অসম্ভব? এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ইরান যে সক্ষমতা তৈরি করেছে তা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। প্রশ্ন হলো, ওরা কি সত্যিই সেই সক্ষমতা কাজে লাগাবে? আর লাগালে আমরা কি করতে পারি? তার কণ্ঠে ছিল অসহায়ত্ব। আমেরিকার টমাহক মিসাইল 1991 সালের উপসাগরীয় যুদ্ধে প্রথম ব্যবহার, এরপর ইরাক, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া সবখানে এই মিসাইলের রাজত্ব। এক একটি টমাহকের দাম প্রায় $1.5 মিলিয়ন। ইরানের সঙ্গে যুদ্ধের 12 দিনে আমেরিকা প্রায় 2000 টমাহক ব্যবহার করে ফেলেছে। ভান্ডারে আর মাত্র 4000 টমাহক অবশিষ্ট আছে, যা পুরো বিশ্বে ছড়িয়ে আছে বিভিন্ন ঘাঁটিতে। কিন্তু এই 4000 টমাহক দিয়ে কি ইরানের অফুরন্ত ক্ষেপণাস্ত্রের মোকাবেলা সম্ভব? পেন্টাগনের এক গবেষণায় দেখা গেছে, ইরানের কাছে কমপক্ষে 20,000 ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল আছে। তাদের ড্রোন আর্মি তো সংখ্যায় আরও বেশি। প্রতিদিন ইরান যে পরিমাণে ড্রোন ও মিসাইল তৈরি করছে, তাতে করে টমাহকের চেয়ে ইরানের অস্ত্রের সংখ্যা অনেক বেশি বাড়ছে। টমাহকের সংখ্যা কমছে, গণিত সহজ, যার গোলাবারুদ আগে ফুরাবে সেই হেরে যাবে। ইরানের সামরিক বাহিনীর উপপ্রধান কোয়াদ জাফরি সম্প্রতি এক ভাষণে বলেছেন, আমরা আমেরিকার বিরুদ্ধে আরো 6 মাস পূর্ণমাত্রায় যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। আমাদের গোলাবারুদ অফুরন্ত, আমাদের যোদ্ধারা শহীদ হওয়ার জন্য উদগ্রীব। আমরা কি ভয় পাবো? এই হুমকি ট্রাম্পের কানে পৌঁছেছে। তার উপদেষ্টারা বলছেন, 6 মাস যুদ্ধ মানে আমেরিকার অর্থনীতি ধসে যাওয়া, তেলের দাম $200 পৌঁছানো, স্টক মার্কেটের পতন, বেকারত্বের হার আকাশচুম্বী। এই পরিস্থিতিতে ট্রাম্পের পুনর্নির্বাচনের সম্ভাবনা কোথায়? এই যুদ্ধে ইরানের সবচেয়ে বড় শক্তি হলো তাদের জনগণ। অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও, বেকারত্ব সত্ত্বেও, মুদ্রাস্ফীতি সত্ত্বেও ইরানের মানুষ একজোট। যখন জানতে পারে আমেরিকা তাদের মাটিতে হামলা চালাতে পারে, তখন মসজিদগুলোতে স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে উঠেছে। তরুণ-তরুণীরা সামরিক প্রশিক্ষণ নিচ্ছে, নারীরা রেশনিং ব্যবস্থাপনায় সাহায্য করছে, শিশুরা স্কুলে গিয়ে স্লোগান দিচ্ছে, মৃত্যু আমেরিকা। মুজতবা খামেনি এই একতাকে সঠিকভাবে কাজে লাগিয়েছেন। তার কৌশল ছিল আমেরিকাকে দেখিয়ে দেওয়া যে ইরানের জনগণকে বিভক্ত করা যাবে না। প্রতিবারই ট্রাম্প নিষেধাজ্ঞা কঠোর করেছেন, প্রতিবারই ইরানের মানুষ আরও কাছাকাছি এসেছে। আর আজ সেই মানুষগুলোই তৈরি হচ্ছে সরাসরি যুদ্ধের জন্য। ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলও আজ অসহায়। ইরানের হামলায় ইসরায়েলের গোয়েন্দা কার্যালয়গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্রমাগত রকেট হামলায় প্রায় অকেজো হয়ে গেছে। গোলান হাইটসে ইরানের ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পকে ফোন করে বলেছেন, আমাদের এখনই ইরানের ওপর স্থল হামলা চালানো উচিত। কিন্তু ট্রাম্প জানেন, স্থল হামলা মানে আরও সৈন্য মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, আরও $1 বিলিয়ন খরচ, আরও অনিশ্চিত ভবিষ্যৎ। ট্রাম্প সেই ঝুঁকি নিতে রাজি নন। এদিকে বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। চীন ও রাশিয়া খোলাখুলিভাবে ইরানের পক্ষ নিচ্ছে। পুতিন ইরানকে অত্যাধুনিক S-400 প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করছেন। চীন ইরানের তেল কিনছে এবং বিনিময়ে অস্ত্র দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নও আমেরিকার থেকে দূরত্ব বাড়াচ্ছে। জার্মানি ও ফ্রান্স প্রকাশ্যে বলছে, আমরা এই যুদ্ধে যেতে চাই না। তাহলে ট্রাম্পের সঙ্গী কে? ব্রিটেন? হয়তো কিছুটা, কিন্তু ব্রিটেনের নিজেদের অর্থনীতি এখন নাজুক অবস্থায়। অস্ট্রেলিয়া, কানাডা, তারা তো অনেক দূরে। ট্রাম্প বুঝতে পারছেন, এই যুদ্ধে তিনি একা, পুরো বিশ্ব তার বিপক্ষে। হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প একা বসে আছেন। তার সামনে দুটি কাগজ, একটিতে ইরানের শর্তাবলী, অন্যটিতে ক্যালিফোর্নিয়ায় হামলার সম্ভাব্য ক্ষয়ক্ষতির তালিকা। তিনি জানেন এই দুটোর যে কোনো একটা বেছে নিতেই হবে, তৃতীয় কোনো পথ নেই। তার মনে পড়ছে 5 বছর আগে তিনি যখন প্রেসিডেন্ট হলেন, তখন কেউ ভাবেনি ইরান এত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তিনি কাশেম সোলাইমানিকে হত্যা করে ভেবেছিলেন ইরানের পৃষ্ঠদেশ ভেঙে দিয়েছেন, কিন্তু সোলাইমানির রক্ত ইরানকে আরো ঐক্যবদ্ধ করেছে। তিনি অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ভেবেছিলেন ইরানকে নতজানু করবেন, কিন্তু ইরান আজ আরো শক্তিশালী হয়ে ফিরেছে। ওদিকে তেহরানে মুজতবা খামেনি তার সহযোগীদের নিয়ে বৈঠক করছেন। তিনি জানেন সময় তার পক্ষে। ট্রাম্প যত দেরি করবেন, আমেরিকা তত দুর্বল হবে। বিশ্বের চোখ এখন তেহরানের দিকে, আর ট্রাম্পের দিকে। প্রশ্নটা এখন স্পষ্ট, ট্রাম্প কি ইরানের কাছে হাঁটবেন, নাকি ক্যালিফোর্নিয়ার আকাশে ইরানের ক্ষেপণাস্ত্র দেখবেন? উত্তরটা জানা নেই এখনো, কিন্তু বিশ্বের রাজনীতির সমীকরণ বদলাতে আর বেশি দেরি নেই। মুজতবা খামেনি বসে আছেন, হাতে সময়, মাথায় কৌশল। আর ট্রাম্প বসে আছেন ওভাল অফিসে, হাতে কলম, কিন্তু সই করতে পারছেন না। ভাবছেন ইতিহাস তাকে কি নামে ডাকবে, বিশ্বাসঘাতক নাকি শান্তিদূত, পরাজিত নাকি বাস্তববাদী? সেই প্রশ্নের উত্তর জানতে পুরো বিশ্ব অপেক্ষা করছে। তবে একটা বিষয় নিশ্চিত, এই সিদ্ধান্ত যাই হোক না কেন, মুজতবা খামেনি ইতোমধ্যে জিতে গেছেন। কারণ তিনি প্রমাণ করেছেন, বুদ্ধির লড়াইয়ে, সাহসের লড়াইয়ে, এমনকি যুদ্ধের লড়াইয়েও ইরান এখন বিশ্বের শ্রেষ্ঠ শক্তিগুলোর সঙ্গে পাল্লা দিতে পারে। আর ট্রাম্প আজ বুঝতে পারছেন তার সব অস্ত্র শেষ হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা ক্যালিফোর্নিয়ার আকাশে কালো মেঘের।